শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। দীর্ঘ প্রায় 18 বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে কাল নিজ মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর 300 ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠান শেষে তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। 26 ডিসেম্বর শুক্রবার বাদ জুমা তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। 27 ডিসেম্বর ভোটার তালিকাভুক্ত হতে নির্বাচন কমিশনে আবেদন করবেন তারেক রহমান। এরপর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং পরে পঙ্গু হাসপাতালে গিয়ে আহত জুলাই যোদ্ধাদের খোঁজ খবর নেবেন। এই হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার পর তার কিছু কর্মসূচি। আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের আগমন শুধু একজন নেতার আগমন নয়, এটি বহু প্রতীক্ষিত নেতার আগমন। তার আগমন ঘিরে এই উৎসব সাময়িক হলেও এর পেছনে রয়েছে জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও দীর্ঘ প্রতীক্ষা। তার এই আগমনে দেশের চলমান বিভাজনের রাজনীতিতে ঐক্যের সুরে কতটা প্রভাব ফেলবে, সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবে, সেই সাথে আগামী নির্বাচনে তার দলের সফলতা কতটা মিলবে তা দেখতে পাবে দেশের মানুষ। দর্শক, তাই আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি তারেক রহমানের প্রত্যাবর্তন ও নির্বাচন। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মারুফ হোসেন, ইসলামী আন্দোলনের একজন নেতা। সেই সাথে আছেন, আমার সাথে আছেন মঞ্জুরুল আলম পান্না, সিনিয়র সাংবাদিক। দুজনকেই অসংখ্য ধন্যবাদ সময় দেবার জন্য। দর্শক, বলছিলাম তারেক রহমানের প্রত্যাবর্তন ও নির্বাচন, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই সমসাময়িক বিষয় নিয়ে। দুজন, একজন রাজনীতিবিদ, একজন সিনিয়র সাংবাদিক আছেন, তারা আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। পুরো আলোচনায় আমরা আপনাদের সাথে থাকছি আমি জয়নুল আবেদিন, এবং সেই সাথে দর্শক, যে আজকে যে আলোচনা, প্রথম আলোচনা একটু যেতে চাই মঞ্জু আলম পান্নার কাছে। মঞ্জু আলম পান্না যেহেতু সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন সাংবাদিকতার সাথে জড়িত, 21 টেলিভিশনে কাজ করেছেন দীর্ঘদিন। জনাব মঞ্জু আলম পান্না, একটু জানতে চাই, তারেক রহমান কালকে দেশে ফিরছেন, ফিরবেন বলে অনেক দিন আমরা শুনেছি, জেনেছি, এবং তিনি নিজেও ঘোষণা দিয়েছেন তার এই অবারিত ফেরার সুযোগ ছিল না। তৃতীয় কোনো পক্ষ বা দ্বিতীয় কোনো পক্ষের একটা ছিল, তিনি নিজেই স্ট্যাটাস দিয়ে বলেছিলেন। আজ এখন মোটামুটি তার আশাটা একবার নিশ্চিত হয়ে গেলে সম্ভবত রাতের মধ্যেই তিনি রওনা দেবেন বাংলাদেশের উদ্দেশ্যে। তিনি দেশে ফিরলে, যদি বলে এগিয়েভাবে যদি বলে, বিএনপির রাজনীতিতে কেমন প্রভাব পড়বে, এবং সেই সাথে দেশের রাজনীতি এবং নির্বাচন সব মিলে কি প্রভাব পড়বে বলে? নির্বাচন বাদ দিয়ে বাকি দুটোতে ইতিবাচক প্রভাব ফেলবে। এটা আমি মোটামুটি স্পষ্ট যে দেশের রাজনীতি এবং তার যে দল বিএনপি সেটাতে ইতিবাচক প্রভাব তো অবশ্যই ফেলবে। দেখুন, তারেক রহমানের ফেরা নিয়ে তো এর মধ্যে অনেক কিছু হয়েছে, নানান ধরনের কথাবার্তা, নানান ধরনের গুজব। তারেক রহমান নিজেই যেখানে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছে, আপনি যেটা বলছিলেন যে তার ফেরাটা শুধুমাত্র তার ইচ্ছার উপর নির্ভর করে না, এর সাথে আরও অনেক কিছু জড়িত রয়েছে। এমনটাই অনিশ্চয়তার মধ্যে ছিল তারেক রহমানের ফেরাটা যে আর কয়েক ঘন্টার মধ্যে তারেক রহমানের রওনা দেওয়ার কথা ব্রিটিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। জি। তো এখনও কিন্তু মানুষের মধ্যে সেই অনিশ্চয়তা কাজ করছে যে এতদিন ধরে যেই নানান ধরনের গুজব, নানান ধরনের বিতর্ক, তারপরেও আমরা নিশ্চিত যে তিনি আসছেন, মোটামুটি নিশ্চিত। মানুষের মধ্যে এখন তো আর অনিশ্চয়তা আছে মনে হয়। অনিশ্চয়তা বোধহয়, আমি বোধহয় শব্দটা ইউজ করছি, মানে বিষয়গুলো এত বেশি বিতর্কিত হয়েছে যে কেউ এখনো মনে করছেন যে আসলে কি আসছেন। যেমন আমি আপনার স্টুডিওতে ঢোকার আগে আমার কাছে ফোন আসছে একাধিক জি। যে ভাই তারেক রহমানকে আসছেন সত্যি সত্যি। তার মানে মানুষের মধ্যে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। আমরা আশা করছি তিনি আসবেন। যেমন আমিও গত কয়েকদিন আগে বলেছিলাম একটা টক শোতে যে হয়তো তিনি আসছেন না। দেখুন, বিষয়গুলো ভেতরে যে বিষয়গুলো সেগুলো অনেক জটিল ছিল, অনেক জটিল ছিল। তার নিরাপত্তার বিষয় শুধু নয়, এর সঙ্গে তৃতীয় আরো কয়েকটা রাষ্ট্র জড়িত তার একটা জীবনে। প্রশ্ন করি জি, সাথে, হ্যাঁ, হ্যাঁ, নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন, হ্যাঁ, হ্যাঁ। এখন কি সেই নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা তো নেই?
দেখুন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি জানেন। সেখানে বা বিভিন্ন টক শোতে আমি যে কথাগুলো বলছি সেটা হচ্ছে যে নিরাপত্তার শঙ্কা আছে বলে আমি এই মুহূর্তে মনে করছি না। আবার একেবারে উড়িয়েও দেওয়া যায় না। আবারও বলি, তিনি নিজে বলেছেন এবং যেখানে তার মমতাময়ী মা একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখনও সেই মুহূর্তে তিনি আসতে পারছিলেন না। তার মানে অবশ্যই নিরাপত্তার শঙ্কা ছিল, ঝুঁকি রয়েছে এবং এখনো পর্যন্ত ঝুঁকি থাকতে পারে। বলা যায় না, অস্বাভাবিক কিছু না। আপনি কি মনে করেছেন যে কয়দিন আগে যে শরীফ ওসমান বিন হাদি যে গুলিবিদ্ধ হলেন, পরবর্তীতে তাকে নির্মম ভাগ্য বরণ করতে হলো। তার মতো কাউকে, মানে আমরা তো হাদিকে নিয়ে কখনো কল্পনাও করিনি। করেছি? আমরা, হ্যাঁ, ধরে নিয়েছি এনসিপির সামনের সারির যারা আছে ২-১ জন, তাদের জীবন ঝুঁকির মধ্যে থাকতে পারে। কিন্তু আপনি কি ভেবেছেন যে হাদি এভাবে গুলিবিদ্ধ হতে পারেন? অতএব কে কখন কিভাবে কার দ্বারা আক্রান্ত হয় এটা কেউ বলতে পারে না। ইভেন যেই প্রধান নির্বাচন কমিশনার গত পরশুদিনে বলেছেন, অথবা হাদির মৃত্যুর পর বলেছেন ৩-৪ দিন আগে, যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম ২-৪ জন আম নিহত হতেই পারেন বা সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হতেই পারেন। যদি তার এই বক্তব্যকে আমরা সমর্থন করি না। কিন্তু দুদিন পরে এসে আবার সেই সিইসি বলছেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আর তারেক রহমানের বিষয়টা তো অন্য জায়গায়। দেখুন, আমি খোলাসা করতে চাই না। সাংবাদিক হলেও সব জায়গায় সব কথা বলা যায় না। তারেক রহমানের নিরাপত্তার ঝুঁকি অবশ্যই ইউরোপিয়ান একটি রাষ্ট্রের মধ্য থেকে বা পক্ষ থেকে, এটি তারেক রহমান সম্ভবত নিজেই ফিল করেন, সেই জায়গা থেকে বলেছেন। এবং উইকিলিক্সে যে তথ্য আপনার মনে আছে, যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে অনেক ধরনের এমবার্গো দিয়ে রেখেছিল। আমি ২০০৭-৮ এর কথা বলছি। উইকিলিক্স ফাঁস করেছিল বাংলাদেশে মার্কিন দূতাবাস কয়েকটি টেলিগ্রাম পাঠিয়েছিল, তার বার্তা পাঠিয়েছিল ওয়াশিংটনে। তো সেগুলো আ ফাঁস হয়েছিল। আবার কেউ ধারণা করেছিল যে ভারত তার জীবনের নিরাপত্তার জন্য হুমকি, বা ভারতের গোয়েন্দা সংস্থা র। আমি বরাবরই আ এটি বিএনপির কোনো সিনিয়র নেতা আমার সঙ্গে শেয়ার করেছেন। আমি অপোজ করেছি যে এই মুহূর্তে ভারত তারেক রহমানের জন্য ঝুঁকি নয়। আনন্দবাজার পত্রিকার একটা রিপোর্ট আপনার চোখে পড়েছে কিনা? কোনটা বলুন তো? আনন্দবাজার পত্রিকা রিপোর্ট করেছেন যে যে তারেক ভারতের রহমান। সাথে জি, সমঝোতা। জি। আমিও শুনেছি। আনন্দবাজার রিপোর্ট করার আগে আমিও আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে শুনেছি যে কোনো একটা সমঝোতা হয়েছে। আমি জীবনের ঝুঁকির কথা বলছি। হু, হু। আমি ওই বিষয়ে আসছি, আপনি যেটা মিন করছেন। তো জীবনের ঝুঁকিতে, জীবনের হুমকিতে ভারত নয়। ভারতের এই মুহূর্তে প্রয়োজন তারেক রহমানকে বরং বাঁচিয়ে রাখা। তার কারণ বাংলাদেশে যে উগ্রবাদী গোষ্ঠীর উত্থানের চেষ্টা হচ্ছে বা খানিকটা হয়েছে, সেটিতে ভারত সাপোর্ট করবে না। যেহেতু আওয়ামী লীগ নেই, তাহলে বিকল্প কি? তারেক রহমান বা বিএনপি, তাকেই তো বেছে নিতে হবে। সো ভারত এই মুহূর্তে কোনো অবস্থাতেই চাইবে না যে তারেক রহমানের কিছু হোক, এবং তার নিরাপত্তার বিষয়টি আমি যতদূর জানি ভারত এনশিওর করেছে। তারেক রহমান সেটিই চাচ্ছিলেন, ভারত এবং আমেরিকা যেন তার নিরাপত্তার বিষয়টি এনশিওর করে। তার কারণ তিনি ডক্টর ইউনূসের উপরে ভরসা করতে পারছিলেন না। বাই দ্য বাই শুনলাম যে ভারতের জায়গা থেকে এনশিওর হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যেই সমঝোতার কথা বলছেন, আনন্দবাজার দাবি করেছে, আবারও বিভিন্ন কর্নার থেকে শুনছি। জানি না এগুলো সত্য মিথ্যা মিথ্যা কতখানি। তবে কিছু একটা তো হচ্ছেই। জি, আমরা জানবো আরো বেশ কিছু, যেহেতু নির্বাচন সামনে। আ জনাব শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। শেখ ফজলুল করিম মারুফ, আমরা দেখেছি ৫ আগস্টের পরে আ বেশ জামায়াতের উত্থান এবং সেই সাথে জামায়াতের সাথে আপনাদেরও একটা আসন সমঝোতা বা এই ধরনের একটা জোট আছে। এই জোটের মাধ্যমে আমরা দেখেছি আপনাদের জনসমাগমগুলো বেশ দেখেছি বেশ জমজমাট, সরগরম, এইসব বিষয়গুলো দেখেছি। তারেক রহমানের এই আগমনকে আপনারা কি অনেকটা আতঙ্কিত কিনা, বা আপনাদের উত্থান কিছুটা পিছনে পড়বে কি বলে মনে হয় কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। আ আমি শুরুতে ৩ বার আস্তাগফিরুল্লাহ পড়ি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? যে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন, তার নিরাপত্তা ভারত এবং আমেরিকা এনশিওর করবে, তারপরে তিনি আসবেন। এটা যদি সত্য হয়, তাহলে আমার ৫০ বার আস্তাগফিরুল্লাহ পড়া উচিত। একটা স্বাধীন সার্বভৌম দেশের নেতা, মানুষ, নেতা তো পরের কথা, নাগরিক, তার নিরাপত্তা এনশিওর যদি অন্য রাষ্ট্রকে করতে হয়, তাহলে বাংলার সার্বভৌমত্ব আসলে থাকে না। তো আমি সেটা কোনোভাবেই মনে করি না। তারেক রহমান সাহেব এতদিন আসেন, আওয়ামী লীগের সময় আসেন না কেন সেটা জানতাম। আওয়ামী লীগ
চলে যাওয়ার পরে ৫ আগস্টের পরে উনি আসলেন না কেন, এই প্রশ্নটা আমাদের বড় করে দেখা উচিত আগামীর বাংলাদেশের কে নির্মাণ করার জন্য এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্কগুলো বিবেচনা করার জন্য। তিনি কিছুদিন আগে বলেছিলেন তিনি তার আসার সিদ্ধান্তটা একক নিয়ন্ত্রণাধীন না, মানে অন্যের অধীন। অন্যটাকে মানে বাংলাদেশের একজন নাগরিকের উপরে আর কে নিয়ন্ত্রণ রাখে, তারেক রহমান সাহেবের উপরে আর কে নিয়ন্ত্রণ রাখে, সেই প্রশ্নটা কি সলভ হতে হবে না? সলভ হয়নি। তো এই যখন বাস্তবতা, তখন আসলে বিষয়গুলো আমাদেরকে, তিনি আসছেন, আমরা আনন্দিত। আপনি বলছেন না যে আমরা মানে আতঙ্কিত কিনা, অবশ্যই আতঙ্কিত না, আনন্দিত। কারণ একজন মানুষ বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশ থেকে নির্বাসনে ছিলেন, সেখান থেকে ফেরত আসছেন। দ্বিতীয়ত হলো বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা চলছে, বিএনপি আদত নেতৃত্বহীন, কারণ দূর থেকে কতটুকু নিয়ন্ত্রণ করা যায়। বেগম জিয়া তো নেতৃত্ব দিতে পারছেন না, তিনি আসছেন। বিএনপির মধ্যে যে অস্থিরতা ছিল, সেই অস্থিরতার যে ফলাফলগুলো আমরা ভোগ করেছি নাগরিকরা, চাঁদাবাজি, সন্ত্রাস, বিচ্ছিন্নতা, সেগুলোকে নিয়ন্ত্রণ আসবে, সেই অর্থে তো আমরা অবশ্যই আশাবাদী। কিন্তু সালাউদ্দিন সাহেব বললেন যে এমন অনুষ্ঠান করতে হবে যেটা 54 বছর হয় নাই, আগামী 54 বছর হবে না। আমরা কি আর একটা কাল্ট তৈরি করতেছি? বাংলাদেশের রাজনীতি এত কাল্ট সিস্টেম ডেভেলপ না করে কাল্ট তৈরির যে রাজনীতি, এটা কিন্তু ক্ষতিকর। দেখেন শেখ মুজিবুর রহমান, তার ভূমিকা ইতিহাসে তার অনেক ভালো দিক আছে, কিন্তু যখন তাকে কাল্ট বানায় ফেলা হলো তখন কিন্তু তিনি আরেক জায়গায় চলে গেলেন। বিগত হাসিনার আমলে আমরা কি দেখছি? কাল্ট বানানো হচ্ছে। এখন আমরা ভাবছিলাম যে তারেক জিয়া সাহেব আসছেন, তিনি একজন বাংলাদেশের নাগরিক, একজন নেতা, তার কার্যক্রমকে প্রশ্ন করা যাবে, তার কার্যক্রমকে একটা জবাবদিহিতার মধ্যে রাখা যাবে। কিন্তু এমনভাবে একটা হাইপ তোলা হচ্ছে, কাল্ট তৈরি করা হচ্ছে, এটা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর একটা দিক। আমরা খুবই আতঙ্কিত নাই, খুবই পজিটিভ আকারে দেখছি। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলাম সহ 8 দল মিলে সমঝোতা করছিলাম। আমাদের যেই মানে জনগণের যে সাড়া দিয়েছে, সেই সাড়াটা আরও ভালোভাবে ইনশাল্লাহ দেখবেন আপনারা। কারণ আমি বারংবার কথাটা বলি যে বাংলাদেশে যে রাজনৈতিক যে প্যারাডাইম, পলিটিক্যাল যে প্যারাডাইম, সেই প্যারাডাইমের শিফট হচ্ছে। আগের যে প্যারাডাইম ছিল, বিনয়ের সাথে বলি, কেউ রাগ করলে করুক, যে বিএনপি আওয়ামী লীগ একই প্যারাডাইমে বিলং করতো। আওয়ামী লীগ সেই প্যারাডাইমে বেশি খারাপ হয়েছে, বিএনপি কম খারাপ হয়েছে। কিন্তু একটা দল মানে মানুষ কেন রাজনীতি করবে, নেতৃত্ব কী করে গঠন হবে, কর্মীদের সাথে নেতার কী সম্পর্ক হবে, রাজনীতি করার মোটিভ কী, এগুলো যদি বিবেচনা করেন তাহলে দেখবেন যে বিএনপি আওয়ামী লীগ একই প্যারাডাইমে থাকে। ওই প্যারাডাইমটা মানুষ আসলে ভাঙতে চাচ্ছে। মানুষ চাইতেছে যে মানে কল্যাণের রাজনীতি, বিএনপি একই মুদ্রার এপিঠ বলতে চাচ্ছে। আমি তাই বলতে চাই। আওয়ামী লীগ অনেক বেশি খারাপ হয়েছে, বিএনপি সেভাবে খারাপ হয় নাই। হ্যাঁ, কিন্তু তাদের একই প্যারাডাইমে তারা বিলং করে। তাই মানুষ যেটাকে পরিবর্তন যদি চাচ্ছে, হয়, বেগম খালেদা জিয়া যে অসুস্থ হলেন, সকল সব রাজনৈতিক দলের নেতারা গিয়ে তাকে দেখতে গেলেন। যদি আওয়ামী লীগ বিএনপি যদি আমাদের নায়েব আমিরও গেছেন। মানে আগের যে প্যারাডাইমটা ছিল, মানে কেন মানুষ রাজনীতি করে, রাজনৈতিক নেতা এবং দলের কর্মীদের সাথে সম্পর্ক কি, এগুলো দিয়ে একই প্যারাডাইমে। কিন্তু বিএনপি আওয়ামী লীগের তুলনায় অনেক অনেক ভালো জায়গায়, চরিত্রগতভাবে সন্ত্রাস ফ্যাসিবাদে আওয়ামী লীগ অনেক খারাপ জায়গায় গেছে। তো বেগম জিয়া সেই জায়গা থেকে আসছে। এবং আরেকটা কথা ভালো করে মনে রাখেন ভাই, বেগম জিয়ার কিন্তু দুইটা দিক। একটা হলো বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি তার রাজনৈতিক সংগ্রাম, আর একটা হলো সরকার পরিচালক হিসেবে তার যে ভূমিকা। আজকে তিনি যে পর্যায়ে আছেন, এই কথাগুলো এখন বলার কোনো মানে হয়তো সৌজন্যতার মাত্রা ছাড়িয়ে যাবে, কিন্তু সত্য কথা হলো রাষ্ট্র পরিচালক হিসেবে তার যে ভূমিকা, তার বিরুদ্ধে কিন্তু বাংলার মানুষ সংগ্রাম করছে। আর এখন যে বেগম জিয়ার প্রতি আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, তাকে আমরা চাই যে তিনি ফেরত আসুক, সেটা হলো বিরোধী দলীয় একজন রাজনৈতিক নেতা, যিনি অবিরাম রাজনৈতিক সংগ্রাম তিনি করে গেছেন, গণতন্ত্রের জন্য তিনি সংগ্রাম করছেন এবং বারবার মজলুম হয়েছেন। সে মজলুম বেগম জিয়ার প্রতি আমাদের সম্মান। তো আপনার প্রশ্ন আমি শেষ করেছি যে আমরা অবশ্যই আনন্দিত, কিন্তু আমরা এই প্রশ্নগুলো জবাব চাই যে কেন তারেক রহমান সাহেব আরেকজনের নিয়ন্ত্রণে ছিলেন, কেন তিনি আসতে পারলেন না, এবং এই যে কথাগুলো যে আসছে আনন্দবাজারে বরাতে, কেন আমাদেরকে জানতে হবে যে ভারতের সাথে তার ধরনের সমঝোতা হয়েছে। বিএনপি সেটাকে যদি হইলে দোষের না, কারণ ভারতের সাথে প্রতিবেশী দেশ, তার সাথে আমরা সংঘাত করে টিকে থাকতে পারবো না। একটা সমঝোতা আসতে হবে। সমঝোতা মানে তো সমঝোতা মানে দালালি না, শুধু আঘাত না। সমঝোতা মানে হলো একটা ওয়ার্কিং রিলেশন গুড থাকা, সেটা হইতে হবে। তো বিএনপি বলুক যে হ্যাঁ আমাদের সাথে একটা অস্থিরতা ছিল, আমরা সেটা ঠিক করছি, বলুক। কিন্তু তা না করে আমাদের ভারতের আনন্দবাজার সত্য নাও তো হতে পারে, নাও হইতে পারে, কিন্তু যেহেতু আনন্দবাজার কিন্তু একটা জাতের পত্রিকা পশ্চিমবঙ্গে, তো বিএনপি থেকে সেটা ক্লিয়ার করার দরকার ছিল, সেটা করে নাই। আমরা মনে করি হইলে হোক, কিন্তু এইটা অবশ্যই আমাদের ক্লিয়ার করতে হবে। আমি চাইবো যে তিনি কালকে ক্লিয়ার করবেন যে কেন তিনি আসতে পারেন নাই। যদি এমন হয় ভাই যে তারেক রহমান সাহেবকে অন্য কেউ বাধা দিছে, আমরা সবাই মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করবো, তারেক রহমান সাহেব যাবে তার বিরুদ্ধে। কারণ হচ্ছে আলী এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা জানেন, আলী এবং মুয়াবিয়া পরস্পর যুদ্ধরত ছিলেন। তখন রোমের বাদশা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে আসো আমি আর তুমি মিলে আলীকে পরাভূত করি। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আলীর বিরুদ্ধে একটা তীর ছোড়া হইলে আমরা সবার আগে সেই তীরটা প্রতিরোধ করবো। এখন আমাদের সাথে বিএনপির বিরুদ্ধে আছে, কিন্তু তারেক রহমান সাহেবকে অন্য কোনো রাষ্ট্র তাকে অধীন করে রাখে, সেটা যদি হয় আমরা সবাই মিলে আবার তার পক্ষে যুদ্ধ করবো, তাদের বলতে হবে তো। কিন্তু সেটা না বলে এই স্বাধীনতা এত বছর পরে
আরেকজন আমাদেরকে নিয়ন্ত্রণ করে, একজন তার মতো একজন নেতাকে আরেকজন তার নিরাপত্তা এনশিওর করে, এর চেয়ে দুঃখজনক আর কিছু হয় না ভাই। জি, ধন্যবাদ আপনাকে। মঞ্জুর আলম পান্না, তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের মানুষের আকাঙ্ক্ষা, দীর্ঘ প্রতীক্ষা, প্রত্যাশা পূরণ করতে পারবে? যদিও বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে আসলে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, দীর্ঘ প্রতীক্ষা এবং সারা দেশের মানুষ উজ্জীবিত, এই কথাটাও বলা হচ্ছে। আহ, যদিও আমি যেভাবে কোট করে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান একটি অনুষ্ঠানে বলেছেন, যে অনুষ্ঠানে আমিও ছিলাম, যে সম্পাদক এবং সেটাতে গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে একটি আলোচনা, মতবিনিময় সভা হয়েছিল বিএনপির পক্ষ থেকে, সেখানেও তিনি বলেছেন যে নেতৃত্ব শূন্য বাংলাদেশে তারেক রহমানের খুব প্রয়োজন। আপনি কি মনে করেন? আম, যখন আমি মতি ভাইয়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করতে চাই না, এই মন্তব্যটা একটু খটকা লেগেছে আমার কাছে। আহ, তিনি মন্তব্য করতেই পারেন যে বাংলাদেশে এই মুহূর্তে কী দরকার, বাংলাদেশ নেতৃত্ব শূন্য, অনেক কিছু বলতে পারেন। আমি মতি ভাইকে জ্ঞান দিয়ে বা পরামর্শ দিয়ে ধৃষ্টতা দেখানোর সাহস আমার নেই, বা আমি দেখাতেও চাই না। সিনিয়র মোস্ট জার্নালিস্ট, অনেক অনেক জ্ঞানী মানুষ নেই সন্দেহে। কিন্তু তার এই কিন্তু কথার মধ্যে কিন্তু এই আপনার কোনো কথা সন্দেহ আছে কিনা? না, আমি বলছি তার বলার স্টাইলটা আমার ভালো লাগেনি। যেমন শেখ হাসিনার সংবাদ সম্মেলনগুলোতে হাত কচলানো দেখেছি আমরা সাংবাদিকদের, হ্যাঁ? আমাদের মাথা হেট হয়ে এসেছে লজ্জায়, অয়েলিং করা। যদি মতি ভাইয়ের এই বক্তব্য সঠিক হয়ে থাকে, যেভাবে তিনি অ্যাপ্রোচ করেছেন, তাহলে শেখ হাসিনার সংবাদ সম্মেলনগুলোতেও যে সাংবাদিকরা গিয়ে যে ধরনের কথা বলতেন, তাহলে ওইগুলোও ঠিক ছিল। আমি শুধু এটুকু বললাম, আর কিছু বললাম না। আমি মতি ভাইয়ের প্রসঙ্গ বাদ দিয়েই বলি, সেটা হচ্ছে তারেক রহমানের ফিরে আসাটা তার দলের জন্য যেমন প্রয়োজন ছিল, আর নিঃসন্দেহে এটুকু তো আমরা অস্বীকার করতে পারি না যে বাংলাদেশে বিএনপি অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। আওয়ামী লীগ এবং বিএনপি, আপনি আওয়ামী লীগকে যতই মাইনাস করেন, যতই নিষিদ্ধ করে থাকেন, তারপরেও তো আওয়ামী লীগ। সো এই জায়গায় বিএনপির যে নেতৃত্ব শূন্যতা ছিল, তার মানে বাংলাদেশের যে ভোটার তার প্রায় 1/3 তাদের নেতৃত্ব শূন্যতা ছিল। বিএনপি যে 1/3 ভোটার আছে, 35% বা তার আশপাশে যা আছে, তো অবশ্যই তারেক রহমানের প্রয়োজন ছিল, প্রয়োজন ছিল। কিন্তু আমি যখন কথা বলবো বিশেষ কাউকে নিয়ে, আমি যখন জার্নালিস্ট হিসেবে কথা বলবো, তখন তো আমি একজনকে খুব ভূয়সী প্রশংসা করছি, তার মানে কি হলো? আমি তো আমার পরিচয়টা একটু অন্যভাবে মানুষ ট্রিট করতেই পারে। সে প্রসঙ্গ যাক। তারেক রহমানের ফিরে আসাটা নিয়ে, মানে কেন ফিরছে না এটা নিয়ে অনেক বিতর্ক ছিল। শেষমেশ ফিরছে, এটাই স্বস্তির সংবাদ, এটা স্বস্তির সংবাদ। কিন্তু মারুফ ভাই যে কথাগুলো বললেন, যে ভারতের সাথে যদি কোনো ধরনের সমঝোতা হয়ে থাকে, দেখুন আমি সবসময় বলি, আপনি আমাকে হতাশবাদী বলতে পারেন, নিরাশবাদী বলতে পারেন, যাই বলেন না কেন, বাংলাদেশের নির্বাচনে বা মানে মানুষের ভাগ্য আর মানুষের হাতে নেই। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হয় না। এগুলো স্রেফ নির্বাচন হয়তো প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন এই নির্বাচনগুলো কিভাবে হয়, কারা মেকানিজম করছে, কারা নানান ধরনের প্লট নির্মাণ করছে, এগুলো আমাদের জানা আছে। এবং হয়তো এবারে নির্বাচনে কি তাই মনে করেন? যেহেতু প্রধান আমি উপদেষ্টা এখনো নিজে বলেছেন পর্যন্ত বিশ্বাস করি ঐতিহাসিক নির্বাচন আমি হবে। কিসের ঐতিহাসিক নির্বাচন? কি বলছেন আপনি? প্রধান উপদেষ্টা বলেছেন। প্রধান উপদেষ্টা তো বলছেন অনেক কথা, যে আমরা সভ্যতা থেকে, মানে কি অসভ্যতা থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছি। অসভ্যতা মানে এটা সভ্যতা? যে উনি যে বলছেন যে আমরা একটা আলোর জগতে প্রবেশ করেছি, যেখানে সেখানে যত যত মানুষকে হত্যা করা, দীপু দাসের মতো একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তাকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে তারপরে আবার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। নুরা পাগলা রাজবাড়ির গোয়ালন্দে তার লাশ কবর থেকে তুলে নিয়ে এসে পুরানো হয়। এটা সভ্যতা? হাদির মতো একজন মানুষকে গুলি করে হত্যা করা হলো, তার পরিচয় বের করতে পারছে না কারা হত্যাকারী। এটা সভ্যতা? এটা আইনের শাসন? উনি তো কথা কথা এক কথা বলেছে, আমরা ফ্যাসিস্ট তাড়িয়েছি, আমরা অসভ্যতা থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছি, ইতিহাস নির্মাণকারী নির্বাচন হবে। একটা যখনই কোনো বক্তব্য দেখবেন তার শুনবেন, আমরা ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, ইতিহাস ইতিহাস ইতিহাস। কিসের ইতিহাস? উনি কি ইতিহাসে কি করেছেন, কি করেছেন পজিটিভলি আমাকে বলেন। যাই হোক, সে প্রসঙ্গ বাদ দিলাম। মানুষ সাহেব যেটা বলছেন, মানুষ সাহেবরা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে না কেন?
ভারতের আধিপত্যবাদ আমিও চাই না, কোনো অবস্থাতেই চাই না। এককভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করেছিল, অবশ্যই তার বিরোধিতা করেছি, রেকর্ড আছে, অলরেডি রেকর্ডেড। কিন্তু আমি যেমন ভারত তার আধিপত্য বজায় রাখুক এটি আমি চাই না, পাকিস্তান তার আধিপত্য বজায় রাখুক আমি সেটিও চাই না, কোন অবস্থাতে চাই না। আজকে দেশের ইতিহাস নিয়ে, আজকে দেশের উন্নয়নকে যেভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে, অস্ত্রের ঝনঝনানি, কারা এই পেছনে খেলছে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলা হয় না কেন? যেভাবে আজকে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ তো কয়েকদিন আগেও জামাতের বিরোধিতা করেছে, তুমুল বিরোধিতা করেছে, আজকে কেন জামাতের সাথে জোট করছে? এইগুলো আমাদের কাছে স্বাভাবিক, আমি এটা খুব প্রশ্নবিদ্ধ করছি না, উনি বলেছেন বিধায় আমি বলছি। জি, উনি ধন্যবাদ। এবং আমি একটু এবং বিরতিতে এই যাব। এবং ইসলামী আন্দোলন তো আওয়ামী লীগ থেকে আসন চেয়েছিল, নির্বাচন করতে চেয়েছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, না আমি দায়িত্ব নিয়ে, কোথাও প্রমাণ করেন ইসলামের রাজনীতি ছেড়ে দেবে? আপনার আপনার আসন চেয়েছি, আপনার চেয়ারম্যান, কোনোদিন না। আপনার চেয়ারম্যান তো বরিশাল থেকে নির্বাচন করবেন নাকি? না, আমার চেয়ারম্যান কোথায়? ইলেকশনই করবেন না। না না, করতে চেয়েছিলেন তো এর আগে না, ফজল কবির আমার সাহেব, ভাই, আমার দলে আমি ইলেকশনই করেন করতে না। চেয়েছিলেন না, কিনা এর আগে? চান করতে নাই। চাননি? আপনি আচ্ছা, ভাই, আমাকে ভাই, আমাকে ভাই, কয়েক মিনিট সময় দিলে ভাই, আমি সব ডকুমেন্টস বের ভাই, করে দিতে ভাই, পারবো। আপনারা আচ্ছা, আপনি ভাই, বলতে পারেন। একটু আপনারা জি। সিনিয়র সাংবাদিক, তো এই জায়গাগুলো মনে হয় একটু ক্লিয়ার থাকা উচিত, প্রোপাগান্ডা না হওয়া উচিত। আমরা আসন চাইছি, এটা যদি প্রমাণ করতে পারেন ভাই, সারা জীবন ইসলামী আন্দোলন আজকের থেকেও রাজনীতি অফ করে দেবে। এবং আওয়ামী লীগের সময় শুধু আসন চাওয়া কেন, আওয়ামী লীগের সময় আমরা এক কাপ চা খাইছি কারোর থেকে, আওয়ামী লীগের থেকে সুবিধা নেওয়ার জন্য, সেটা মনে করে রাজনীতি ছেড়ে দেবো ভাই। সুবিধা শুনুন, এখন অনেকে আমরা আপনি রাজনৈতিক জামাতের বিরোধিতা করেছেন, করেছেন তো? অন্য আলাপ, অন্য না আলাপ করেছেন তো? দুটো মিলেন না। আমি বলছি রাজনীতির স্বার্থে, ভাই, মিলেন রাজনীতির না। স্বার্থে আবার আওয়ামী লীগের পক্ষে ছিলেন তো? না, ছিলাম না, মিলেন না ভাই, এখন আপনি এটা বলতে পারেন। মিলেন না। আচ্ছা ঠিক আছে, আমি তর্কের ক্ষেত্রে আমি ওটা বাদ দিলাম। ওইটাই বাস্তবতা। আচ্ছা ওটা বাদ দিলাম, না ভাই, কিন্তু please, জামাতের ভাই। বিরোধিতা করেছেন তো? ওটা আমার তো অস্বীকার করছেন, সেটা আচ্ছা, আমি আমি সেটাই বলছি, আমি সেটাই বলছি জবাব যে দিব যে, কিন্তু দুটো এক জিনিস না, জামাতের বিরোধিতা করা এক জিনিস, আবার সেই জামাতের সাথে জোট বেঁধেছেন। সেটা ব্যাখ্যা করি, আমার সাথে হচ্ছে না, কিন্তু আওয়ামী লীগের থেকে পক্ষ নিয়েছি এটা কোনোদিনও না ভাই। যেহেতু আনন্দবাজার একটা প্রভাবশালী পত্রিকা, নিঃসন্দেহে আনন্দবাজার প্রভাবশালী পত্রিকা, তা আনন্দবাজার যে নিউজগুলো দেয় তার নিশ্চয়ই কোনো সত্যতা থাকতে পারে, সেটি 70% হোক, 80%, 100%, আমি তার সঙ্গে একমত। যেহেতু আনন্দবাজার তারেক রহমান সম্পর্কে এই মন্তব্যটা করেছে বা নিউজটা করেছে যে ভারতের সাথে একটা সমঝোতা হয়েছে বা তারেক রহমান ভারতের নতুন বন্ধু ইত্যাদি, আমরা এক্সাক্ট জানি না, ডেফিনেট করে জানি না যে আসলে কি হয়েছে বা আসলে আদৌ কিছু হয়েছে কিনা, হতে পারে অস্বাভাবিক কিছু নয়। তিনি যদি এটি বিশ্বাস করেন তাহলে তাকে বিশ্বাস করতে হবে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়া বাংলাদেশে অবস্থান করছে, সেটি নিয়ে কোনো কথা বলেছেন মারুফ সাহেবরা? যদি পরেশ বড়ুয়া, যদি পরেশ বড়ুয়ারা বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকে আবারও, এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এইখান থেকে ছড়িয়ে থাকে নতুন করে, তাহলে নিশ্চয় ভারতও বসে থাকবে না। তাহলে সেই ঝুঁকি কেন আমরা নিব? তার বিরুদ্ধে কেন কথা বলছে না? আনন্দবাজার তো বলছে যে জামাতের নেতা গুলাম আজম, সাবেক নেতা গুলাম আজম, তার ছেলে আব্দুল্লাহ আল আমান আজমি সাহেব, তিনি আইএসআই এর সঙ্গে গোপন অপতৎপরতার মাধ্যমে ভারতে অ্যাটাক করার জন্য এখানে জঙ্গি তৎপরতা চালাচ্ছেন। এই কথাগুলো কেন উল্লেখ করছেন না? শুধু তারেক রহমান সম্পর্কে আনন্দবাজার যে রিপোর্ট প্রকাশ করলো সেটি নিয়ে তিনি বলছেন যে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না, যে ভারতের দাবিদারি বা ভারতের পরামর্শ বা ভারতের অনুগত হয়ে থাকতে হবে, আমরা কোনোটাই চাই না। আমি আবারও বলি, না পাকিস্তানের ইন্ধন, পাকিস্তানের উস্কানি, না ভারতের আধিপত্যবাদ। জি, ধন্যবাদ। আমি এটি যে শেখ ফজলুল করিম মারুফের কাছে যেতে যে শেখ ফজলুল করিম মারুফ অনেকগুলো অভিযোগের কথা এখানে এসছে। প্রথম হচ্ছে, আপনারা ভারতের বিরুদ্ধে কথা বলেন কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেন না কেন? এটা কি আপনারা? আচ্ছা বলি ভাই, জি, মানে এটা কি মানে বিশ্ব রাজনীতিতে কেউ বিশ্বাস করবে ভাই, মাইন্ড করেন না, 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 mind মানে করছি মানে ভাই। পাকিস্তানের আধিপত্য করার সেই সক্ষমতা আছে? নিজের দেশের অর্থনীতি, নিজের দেশের রাজনীতি, সামরিক বাহিনীর হস্তক্ষেপ এমন পর্যায়ে গেছে, পাকিস্তান তো টিকে থাকাই অসম্ভব। তাহলে তার সাথে বন্ধুত্ব করতে হবে কেন? বলি ভাই, ওরকম একটা না, অথর্ব না, শক্তির ভাই, সঙ্গে কেন ভাই, আমাদেরকে আমারটা বন্ধুত্ব বলি, করতে হবে? বলি ফলে পাকিস্তানের আধিপত্য বিস্তার করে এই আলাপটাই অমূলক। আচ্ছা। দ্বিতীয়ত হলো, পাকিস্তানের সাথে বন্ধুত্ব বাংলাদেশ রাষ্ট্র হিসাবে করছে, হ্যাঁ, কেন করতে হবে? কেন করবে সেটা রাষ্ট্র চিন্তা কারণ করবে। আপনারাও তো করছেন, না, আমি বলি, জামাত তো করছে। আমি বলি মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগেরটা ছিল কি, বিএনপি জামাত বলে সব একসাথে ব্র্যাকেট বন্দি করে ফেলতো। আমি বিনয়ের সাথে বলি, জামাত এবং ইসলামের একসাথে ব্র্যাকেট বন্দি করেন না। জামাতের রাজনীতি জামাতের, আমাদের রাজনীতি আমাদের, শুধুমাত্র ওই আসন ভিত্তিক নির্বাচন ক্ষেত্রে সমতা আমরা করছি। ফলে জামাত বন্ধুত্ব করছে কি করছে না সেটা আমি জানি না, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন পর্যন্ত, এটা আমাদের হয়তো রাজনৈতিক ব্যর্থতাই যে কোনো ধরনের কোনো কূটনৈতিক চ্যানেল আমরা মেনটেন করি না। এটা এক অর্থে ব্যর্থতাও যে রাজনৈতিক দল করেন না কেন, আবার এই অর্থে সফলতাও যে আমরা কোনো ধরনের কোনো না,
কোনো ইয়ার এমবিসির সাথে কোনো সংলাপ মেনটেন করি না, ফলে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করা এটা আমাদের মধ্যে নাই। হ্যাঁ, তারা দ্বিতীয়- যে মন্তব্য করছে তার বিরোধিতা ভাই করছে না ভাই কেন? বলে আসি। এরপর দ্বিতীয় যে কথা, আজকে ইস্যু হচ্ছে তারেক রহমান সাহেবের আলোচনা। হ্যাঁ, সেজন্য মানে আনন্দবাজারের কোনটা 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 বলছে সেগুলো আলাদা করে উল্লেখ করি নাই। আমরা উল্লেখ যদি ইস্যুগুলো আসতো আমরা উল্লেখ করতাম। এখন দ্বিতীয় কথা হলো যে পরেশ বড়ুয়া যে আপনি আসছেন কথা বলছেন, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বারংবার ক্লিয়ার করছি এবং এটা ইসলামী রাজনীতির অন্যতম প্রধানতম নীতি যে কখনোই আমার ভূখণ্ড ব্যবহার করে পার্শ্ববর্তী কোনো ভূখণ্ডকে ক্ষতিগ্রস্ত না করা। হ্যাঁ, এটা সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে এখন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই সক্ষমতাও নাই যে আমি 7 সিস্টারকে মানে ক্ষতিগ্রস্ত করবো, সক্ষমতা নেই আমার, ভাই বলে ফেললাম। দ্বিতীয়ত হইলেও আমি কখনোই অন্যের কোনো সার্বভৌমত্বকে আমি আঘাত করব না, কারণ পারস্পরিক সার্বভৌমত্বের সম্মান দেখানো আধুনিক জাতিরাষ্ট্রের রীতি, আমার সেই জাতিরাষ্ট্রের রীতি মেনে নিয়ে আমরা কাজ না, করি। ওনার অভিযোগ যে আপনারা সেই বিষয়ে তেমন জোরালো বক্তব্য রাখেন না। আছে, বক্তব্য আছে, কিন্তু আজকে এখন নাই সেই স্টেজ এটা না বলে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস নিয়ে যা করলো পাকিস্তান, ভাই বলি আমারটা আমি বলি, এবং পাকিস্তানের অনুগত জামাত যা করছে তার বিরোধিতা করেছেন। আমারটা আমি বলে যাই। বলেন বলেন। এরপর হলো দ্বিতীয় যে বিষয়টা, যে ভাই বললেন যে আমাদের বাংলাদেশের ক্ষমতা কে আসবে সেটা বাংলাদেশের মানুষ নিয়ন্ত্রণ করে না। বাস্তবতা যদি হয় হইতে পারে, কিন্তু ভাই পরাধীনতা সমস্যা না। সমস্যা কি জানেন? পরাধীনতাকে মেনে নেওয়া এবং স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষাটা না থাকা। যদি হয় অবশ্যই সেটাকে চেঞ্জ করতে হবে, সেটা অবিরাম কথা বলে যেতেই হবে। আর যেটা বলেন যে জামাত যে ইতিহাস যে বিকৃতি করছে, আপনারা খুব বারংবার জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ইতিহাস কিন্তু মানে জামাত ইসলামের দল ছিল, তারপর ইসলামী বাংলাদেশ কেন সূচনা হয়েছিল এই কয়েকটা ইস্যু নিয়ে, 71 ইস্যু নিয়ে, আর একটা হলো জামাতের যে আইডিওলজিক্যাল যে অবস্থান, ইসলামকে রাষ্ট্রবাদী হিসেবে দেখা, সেটার বিরোধিতা করে কিন্তু ইসলামী বাংলাদেশ। এবং 71 ইস্যুতে সব সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখছে। আপনি যদি 8-7 থেকে দেখেন, বাংলাদেশের প্রথম পীর, একেবারে ফর্মাল পীর, যিনি বাংলাদেশের পতাকাকে বুকে জড়ায় ধরে সামনে ঝুলায় ধরে প্রতিবার আমরা বিজয় দিবস পালন করি। 71কে সম্পূর্ণ অর্থে ধারণ করে ইসলামী বাংলাদেশ আসে। এখন জামাত যে 71 বিরোধীগুলো করে, আপনি আমার ফেসবুকের স্ট্যাটাস দেখেন, আমাদের দলীয় বিবৃতিগুলো দেখেন, আমাদের দলীয় পেজ দেখেন, সব আপনি হয়তো দেখেন নাই, দেখেন নাই আপনি আমার পেজটা দেখেন নাই, আমার পেজটা দেখেন নাই। তো সব জায়গাতে আমরা জামাতের 71 বিরোধী যেটা করে সেটার আমরা তীব্র নিন্দা আমরা জানাই আসছি, এবং ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা যে কাজগুলো করছে সেগুলো আমরা বিরোধ করে আসছি। এখন তারপরে তাদের সাথে রাজনীতি করছে, হ্যাঁ তাদের সাথে আসল ভাগাভাগি করছে। ভাই করছি কেন বলি, বর্তমান বাংলাদেশের যে রাজনীতিটা সেখানে আমরা বারংবার বলি 71 কে ওই অর্থে মুখ্য না। এখন মুখ্য হলো বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া। আমরা খুব ভালোভাবে দেখছি যে এখন যদি বিএনপি ক্ষমতায় আসে, আগের প্যারাডাইম যদি ক্ষমতায় আসে, বাংলাদেশে খুব আহামরি কোনো পরিবর্তন হবে না। আপনাদের মাধ্যমে, জামাতের মাধ্যমে হয়ে যাবে। বলি যারা বলছে জান্নাতের টিকিট পাওয়া যাবে, যারা বলছে যে জান্নাতে যেতে গেলে ভাই জামাতে ইসলামী করুন, আমারটা শেষ করে আমি 71 বাদ দিই। ভাই আপনার সাথে কথা বলি, আমারটা বলতে ঠিক আছে বলুন। তো আমরা ইসলামপন্থীরা ক্ষমতা চালাই নাই, আমাদেরকে ক্ষমতা দিয়ে দেখেন, যদি না পারি 2 বছর পর লাত্তি মেরে সরাই দিয়েন, হ্যাঁ কোনো আপত্তি নেই, কিন্তু টেস্ট করে দেখা দরকার। কিন্তু যেই বিএনপিকে আমরা দেখছি বারংবার তারা পারে নাই, সেই বিএনপিকে নতুন করে ক্ষমতা আনার জন্য আমরা সেটা রাজনৈতিক জায়গা থেকে বিরত করি, সেই বিরত করার এখতিয়ার আমার আছে। আর জান্নাত জাহান্নামের টিকিট বললেন না, যে বলছে সেটা তার দায়িত্ব, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে আমার জীবন মরণ সবকিছু হলো আল্লাহর জন্য, ইসলামের জন্য। আমার বাংলাদেশের মানুষ 1000 বছর ইতিহাসে হাসি কান্না আনন্দ পেতে সব কিছুর মধ্যে ধর্ম আছে। 71 মুক্তিযুদ্ধের সময় আমি আল্লাহ হক বলে স্লোগান দিছি, এটা সে ধর্ম ইসলাম দল করে বলে তা না। হ্যাঁ, তো আমি রাজনীতি করব কি চাঁদাবাজি করার জন্য? আমি রাজনীতি করবো ক্ষমতার জন্য না, আমি রাজনীতি করি পরোপকার করার জন্য, আমি রাজনীতি করি মাখাজতে সরিয়ার জন্য। আমি ইনসাফ করি কেন? ইনসাফ করলে পরকাল জান্নাত পাবো। এই বয়ান তো দোষের কিছু না। এই বয়ানটাকে যারা দোষের বানায়, তাহলে আমি ইনসাফ করবো কি আমি ক্ষমতা চাওয়ার জন্য, মানে চাঁদাবাজি করার জন্য? অবশ্যই না। আমি ইনসাফ করবো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট জান্নাত পাবো, সেই অর্থে আমরা বলি। ধন্যবাদ। মঞ্জুর আলম পান্না, আজকে প্রেস সচিব, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, তিনি বলেছেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। যমুনা অর্থাৎ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সময় তিনি বলেছেন আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে, সেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবেন না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের মাধ্যমে যে নির্বাচন যে হবে স্বাধীনতার পর, নতুন একটি ইতিহাস রচিত হয়ে যাচ্ছে কিনা, হতে যাচ্ছে কিনা আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন? দেখুন, আমি বারবার বলি, এখন তো এগুলো কথা বললে, এসব কথা বললে তো দোষর মোষর বানায় দেয়, হত্যার হুমকি দেওয়া হয়, মবের হুমকি দেওয়া হয়। আমরা যখন 2024-এ কিংবা 2014-তে বলেছি ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, বিএনপিকে নিয়েই করতে হবে, জামাত বা আরও যেসব দল আছে তাদেরকে নিয়েই করতে হবে, তখন আমাদেরকে বিএনপি জামাতে দালাল বানিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, তো শুনেও নাই আপনাদের কথা।
আপনাদের কথা শুনেও তো নেই। না না, শুনে তো বরঞ্চ বিএনপি জামাতের দালাল বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের পেশাগত জীবনে অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে আমাদেরকে, অনেক ধরনের। যেমন এই সরকারের আমলে আবার সত্য কথা বলতে গিয়ে আমাকে কারাগারে যেতে হলো, যেমন সত্য কথা বলতে গিয়ে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে কারাগারে যেতে হলো, যেমন সত্য কথা বলতে গিয়ে নাজনীন মুন্নি গ্লোবাল টেলিভিশনের, আমার ভালো করেছেন এই কথাটা বলে, মানে প্রশ্নটা করে দেখুন, নাজনীন মুন্নিকে গ্লোবাল টেলিভিশনের সে হেড অব নিউজ, তিনি আওয়ামী লীগের দোসর এই ট্যাগ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা গিয়ে গত 21 তারিখে থ্রেট করে আসছে, তাকে অপসারণ না করলে ডেইলি স্টার, প্রথম আলোর মতন জ্বালিয়ে দেওয়া হবে। গ্লোবাল 21 তারিখ টেলিভিশন মানে 21? এই 21 জানাল, আপনিও তো এই টেলিভিশনে একটা দায়িত্বশীল পদে আছেন, হ্যাঁ, অনেকগুলো কাজ আপনাকে একসাথে করতে হচ্ছে। আপনার একটা আইডিওলজি থাকতেই পারে, আপনার কথাবার্তাতেও, আমার কথাবার্তাতেও হয়তো খানিকটা প্রকাশ পেতে পারে, কিন্তু আপনার মতের সাথে আমার মত না মিললে আপনাকে মেরে ফেলা হবে, মবের হুমকি দেওয়া হবে, আপনার চাকরি খেয়ে ফেলবো, আপনার চাকরি না গেলে এই চ্যানেল এস জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। এটা কোন মানে অসভ্যতার যুগে আছি আমরা? ডক্টর ইউনূস কথা যে বললেন যে আমরা সভ্যতার যুগে প্রবেশ করেছি ঐতিহাসিক নির্বাচনে, কিসের ইতিহাস নির্মাণ করছেন তিনি? এবং আমাদেরকে এই ধারাবাহিকতায় আজকে নাজনীন মুন্নি, কালকে আমি, পরশু আপনি, এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাই না? আওয়ামী লীগ আমলেও তো একই কাণ্ড বেশি, ঘটেছে। না না, বেশি এই আমল হচ্ছে। আওয়ামী লীগ আমলে সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছে, অবশ্যই শিকার। আমার নিজেকে কেসাও দিতে হয়েছে 10টা বছর। বিভিন্ন জায়গায় আমি কাজ করতে যাই, সামরিক গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই চাপ, অমুক জায়গা চাপ, তমুক জায়গার চাপ, নিজে রিজাইন করে চলে আসি। আচ্ছা, এই সরকার আমলে জেলে যেতে হলো, তাই না? আওয়ামী লীগের সময় তো মব ছিল না, মব ছিল হয়তো চাকরি নিয়ে টানাটানি হতো, বা একটা ফোনে এই অমুককে যদি যেন ইয়ে হন। কিন্তু আওয়ামী লীগের সময় কিন্তু আমরা জামাতপন্থী যেসব সাংবাদিক, বিএনপি পন্থী যেসব সাংবাদিক, তাদের সাথে একসাথে কাজ করেছি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কেউ কিন্তু আমরা কিন্তু যে আপনি জামাত করেন আপনাকে বাদ দিতে হবে আমরা উঠে পড়ে লেগেছি, তা কিন্তু নয়। এখন সেটি হচ্ছে, দখল হয়ে যাচ্ছে স্টেশনগুলো। যাও, এখন যেটা বলছিলাম, টু দ্য পয়েন্টে যদি আসি, নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হচ্ছে। আওয়ামী লীগ ছাড়া, আচ্ছা, সেটি হচ্ছে, এখনো বলবো আওয়ামী লীগ যেটি করেছিল একতরফা নির্বাচন, আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে বাদ দেয়নি, মার প্যাচে আটকে দিয়েছিল, বিএনপি যায়নি। 2018 ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, বাট সেখানে আবার মেকানিজম করে ভোট কারচুপি করে, দিনে ভোট রাতে করে 5টা আসন দিয়েছিল মাত্র, হ্যাঁ, ঐক্য জোটকে। এখনো তো তাই ঘটছে, তার চেয়ে বেশি ঘটছে। তখন তো বিএনপি নিষিদ্ধ হয়নি, বিএনপিকে আসতে মানা করেনি, এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। একতরফা নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ জামাতপন্থী যেসব দল তাদের সমন্বয়ে নির্বাচন হচ্ছে। আর আগে কি হয়েছে, 18 বাদে 14 এবং 24-এ আওয়ামী লীগ এবং আওয়ামীপন্থী যেসব দল তাদের নিয়ে নির্বাচন হয়েছে। পার্থক্যটা কি? পার্থক্য আছে, ওই যে বললাম নিষিদ্ধ করা হয়নি, জোর করে আসতে মানা করেনি, এখন জোর করে আসতে বাধা দেওয়া হচ্ছে এবং নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে রাজনৈতিক কার্যক্রম। সো এর মধ্যে দিয়ে কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না। আরে ভাই, বারবার তো বলি, আওয়ামী লীগ যারা দোষী, দুর্নীতিবাজ, হত্যাকারী, খুনি, গুমবাজ, তাদের বিচার হোক না ভাই, সমস্যা কি? কিন্তু আওয়ামী লীগের এই যে প্রায় 3-4 কোটি ভোটার, আপনি কি করবেন? এখন তো সেই ভোট নিয়ে আবার কামড়াকামড়ি শুরু হয়েছে বিএনপি আর জামাতের মধ্যে। সবার টার্গেট ওই আওয়ামী লীগের ভোটারদের দিকে। এত সহজ আওয়ামী লীগের ভোটাররা ভোট দিয়ে দেবে তাদেরকে? এটা হয় না। বিএনপি যদি এই অবস্থা থাকতো, বিএনপি ভোটাররা ভোট দিত আওয়ামী লীগকে? হয়েছে, 2018 দিয়েছে, 2024, 2014-তে দিয়েছে, দেয়নি তো। তো এবারও এত মনে করলে হবে? সংখ্যাগত ভোটার তো আমরা দেখেছি অনেক কম পার্সেন্ট, পরবর্তীতে বাড়ানো হয়েছে বিকেলের সময় ভোটের সংখ্যা। একটু যেতে চাই শেখ ফজলুল করিম মারুফ বা মঞ্জুর আলম পান্না ভাই বলছেন যে আসলে 5 আগস্টের পর একটা মানুষ স্বপ্ন দেখেছিল একটা সুন্দর শান্তিময় একটা দেশ হবে, কিন্তু সেখানে মবের রাজ্য করা হয়েছে। আওয়ামী লীগের সময় তেমন মব ছিল না, কি বলবেন? আচ্ছা ভাই, আমি তার আগে একটু কথা বলে নিই। সেটা হলো যে ইনক্লুসিভ ইলেকশন হোক, এটা আমরাও চাই, কিন্তু কাদেরকে নিয়ে? মানে আমার বাসায় মানে সবাইকে আমি আশ্রয় দিব, সেটার জন্য কি খুনি ডাকাত তাদেরকে আশ্রয় দিব? আওয়ামী লীগ একটা দুইটা বিবেচনা করতে, একটা হলো আওয়ামী লীগ একটা পথভ্রষ্ট রাজনৈতিক দল, তাদের মধ্যে কেউ দুষ্টামি ফাজলামি করছে, খুনি খারাপি করছে, তাইলে এক হিসাব। আর একটা হলো যে না, সেটা দল হিসেবেই একটা অপরাধী এবং মাফিয়া সংগঠনের মতো,
তাইলে আর এক হিসাব হবে। ভাইরা আওয়ামী লীগকে বিবেচনা করেন যে একটা পদভ্রষ্ট দল, কয়েকজন দুষ্টামি করছে। আদতে আওয়ামী লীগ তা না ভাই। একে বুকে হাত দিয়ে বলেন, এই গত ১.৫ বছরে আওয়ামী লীগের একেবারে ডক্টর থেকে রিক্সাওয়ালা পর্যন্ত কোনো পর্যায়ের কোনো মানুষ এক বিন্দু অনুশোচনা করে নাই। তারা যে খুন করছে, তারা যে গুম করছে, এটা বাজে কথা ভাই এটা বাজে কথা ভাই, প্রকাশ্যে হয়তো কেউ করেনি, তা প্রকাশ করবে না, প্রকাশ করবে না, এটা অন্য কথা। প্রকাশ করবে না। করেনি তাদের মধ্যে না, অনুশোচনা নেই এটা বলে দল না। হিসেবে তো সেটাই। আমি যতদূর দেখছি আমার দেখার মতে একজন অনুশোচনা করে নাই, প্রত্যেকেই আর্গুমেন্ট দেয় তারা পক্ষে ছিল। তাহলে সেই দলটা যারা গণহত্যা করছে, গণহত্যার মধ্যে লজ্জিত না, গণহত্যা মনে অপরাধ মনে করে না, সেই দলকে আমি ইনক্লুসিভ হিসেবে নামে আমি এবার স্থান দিব, আমি ওর অস্তিত্ব বিনাশ করার জন্য তাকে আমি স্থান দিব। ফলে আওয়ামী লীগ কেটে দেওয়া যায় না। আমাদের আক্ষেপের বিষয় হলো নাৎসিবাদ যেভাবে নির্মূল করা হয়েছে, আওয়ামী লীগ হিসেবে নির্মূল করা দরকার ছিল। সে রিফাইন্ড আওয়ামী লীগ যদি আসতো, একটা প্রস্তাবনা ছিল, ভালো আওয়ামী লীগ যদি আসতো, কোনো সমস্যা নাই। আর সেটা না আসার কারণ এটা হয়েছে। এরপর বললেন যে ভাই 18-তে 14-তে নাকি বিএনপি জামাতের সাথে যা করা হয়েছে এখন তাই। আরে ভাই, বিএনপি জামাত আমরা কি কোথাও গণহত্যা করে আসছি নাকি? আমাদের কথা রাজনৈতিকভাবেই করা হয়েছে। আর এটার সাথে দুটোকে একসাথে তুলনীয় হইলো। তুলনীয় হইলে 18-তে 14-তে বিরোধী দলগুলো যে অবস্থান ছিলাম, আজকের আওয়ামী লীগকে যদি সেই অবস্থানে কেউ দেখতে চাই, এর চেয়ে জুলুম আর অন্যায় আর কিছু হতে পারে না। আজকের আওয়ামী লীগের অপরাধী আওয়ামী লীগ, একটা সন্ত্রাসী আওয়ামী লীগ। সে সন্ত্রাসী আওয়ামী লীগ ভালো হয়ে আসুক, সেই আওয়ামী লীগ আবার নির্বাচন করতে পারবে। দ্বিতীয় কথা হলো যে বারবার আমরা কথা বলি যে আওয়ামী লীগ এত % ভোটার, আওয়ামী লীগ এত % ভোটার। এগুলো ভাই আমি বলি ভুয়া কথা। কারণ 2008-এর ইলেকশনটাও আমরা অনেকে ইলেকশন বলি, ইঞ্জিনিয়ারিং বলি। 8-এর পরে অনেকগুলো বছর গেছে, ইলেকশন হয় নাই, পুরো একটা জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, নতুন ভোটার প্রায় 33, মানে 1/3 হলো নতুন ভোটার। ফলে আওয়ামী লীগের একটা বিশাল ভোট ব্যাংক রয়ে গেছে, এ কথা আমরা বিশ্বাস করি না। আর যারা আওয়ামী লীগকে ভোট দিত, তারা আগের ভালো আওয়ামী লীগকে হয়তো ভোট দিত, 71-এ আওয়ামী লীগকে ভোট দিত, তারাও এখন আওয়ামী লীগের পক্ষে আছে মনে হয় না। আওয়ামী লীগের সর্বসাকুল্য ভোট হলো যেগুলা আওয়ামী লীগের সময় খাইছে লইছে, এগুলো হয়তো ভোট থাকতে পারে। আর মবের রাজনীতি, এটা হলো একটা সমাজের পচন একদিনে ধরে না, দীর্ঘদিন ধরে ঘটে। দীর্ঘদিন ধরে যে অন্যায্য, অনাচার, অবিচার আসছে, তার একটা হলো মব। তাই বলে কি মবকে সমর্থন করা? অবশ্যই না। এই মব যারা করতেছে, এরা বাংলাদেশটাকে আরো বেশি পিছিয়ে দিচ্ছে। এরা আওয়ামী লীগ যে পরিমাণ বদমাশি করছে, এই মব যারা করে, আওয়ামী লীগ নিমিশে উস্কাইন দেখে নাম জানি না, এরা হলো আওয়ামী লীগের মতো একটা বদমাশ দল, যারা বাংলাদেশটাকে বারংবার পিছিয়ে দিচ্ছে। তো মবের বিরুদ্ধে সবাই আমরা কথা বলি, সবাই রুখে দাঁড়ানো উচিত। কোনো অবস্থায় কোন মব হওয়া উচিত না। আপনার সাথে আমার মতের ভিন্নতা থাকলে তর্ক হইতে পারে, ছোটখাটো ঝগড়া হইতে পারে ভাই, কিন্তু আপনার চাকরি খাওয়া, আপনার প্রতিষ্ঠান চালায় দেওয়া, এগুলো যারা করে, তারা বাংলাদেশের চূড়ান্ত রকম শত্রু। এদের বিরুদ্ধে সবাই একমত থাকা উচিত। এবং কেউ কাউকে মব প্রশ্রয় দেয়, এটা সুনির্দিষ্ট প্রমাণ না থাকলে বলা উচিত না। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন করে শেষ করে দিই, যেহেতু আমার কাছে একেবারে সময় নেই। আপনারা আসন সমঝোতায় গেছেন জামায়াতের সাথে, ভেতরে ভেতরে কথা শোনা যাচ্ছে আপনারা বিএনপির সাথেও যোগাযোগ করছেন, এরকম কিছু এরকম কিছু আছে না, বিএনপির সাথে যোগাযোগ হচ্ছে না, আমাদের মধ্যেই পরস্পর যোগাযোগ হচ্ছে। এবং সেটা আজকে বোধহয় মিটিং শেষ হয়ে যাচ্ছে, আমরা 27 তারিখের দিকে দিয়ে ফেলতে পারবো। একটা সময় লাগছে, এটা এই কারণে যে আমাদের টানাপোড়েন চলছে। এটা হলো মানে আমাদের নেতৃবৃন্দ এমন মনোভাব যে যদি দেখা যায় যে মাত্র 2টা আসনে আমি জিততে পারবো, 2টা আসনে আমি নিব, আর যদি 298টা আমি জিততে পারি, 298টা হাত পাখা ইলেকশন করবে। ফলে আমাদের মধ্যে একেবারে চমৎকার একটা বোঝাপড়া, এবং ইনশাআল্লাহ 27 তারিখে আমরা হয়ে গেছে। 27 তারিখে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মঞ্জু আলম পান্না সময় দেওয়ার জন্য। ধন্যবাদ শেখ ফজলুল করিম মারুফকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক। দুজনকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারাও আজকে আমাদের এই অনুষ্ঠান বেশ প্রাণবন্ত একটা আলোচনা হয়েছে, সেই আলোচনায় ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, সেই সাথে আগামী সপ্তাহে রবিবার থেকে আবারও চ্যানেল সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।